বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরুতে আলোচনা করব হচ্ছে বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপস অফ শক এন্ড ট্রিটমেন্ট। ঠিক আছে, এই অর্গানটা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে দরকার, এটা এটা বুঝতে পারতেছেন? না ভাইয়া, ওটা বুঝতে পারিনি। ব্রেইন। এটা ব্রেন। আপু বুঝতে পারছে, আপু আমার কোয়ালিটি বুঝতে পারছে যে এটা ব্রেনই হবে, আর কিছু হবে না। ঠিক আছে, হুম। ওকে, এটা হচ্ছে ব্রেন। এটা তো বুঝতে পারছেন? ব্রেনতে আসলো কেমনে? হ্যাঁ, কিডনি। এটা হাড় তো হচ্ছে উপরে উঠে গেছে। মানে লিভারের মতো হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে না, কোনোভাবে ড্র করতে পারতেছে না, বলে মাইনা নেন হ্যাঁ, আর কি। বোঝা যাচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল মানে টেম্পোরাল লোব বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে কিডনি, এটা কিডনি বোঝা যাচ্ছিল না, কিডনি, আমি ওই এটা কিডনি, পরে টিউরেটার পাশেরটা দিয়ে ইন্টেস্টাইন। এটা ইন্টারেস্ট। আরে আপু তো জোস, এই যে আপু বুঝতে পারছে, আপু তো জানে, আপু এরকম স্টুডেন্ট ডিল করে তো, এই যে আপু বুঝতে পারছে। তো যাই হোক, ঠিক আছে, ওকে। প্রথম কথা হচ্ছে আমরা আবার একটু আলোচনা করবো আজকে শখ নিয়ে। শখটা আমরা খুব দারুণ ভাবে করছিলাম, তারপর আজকে আমরা একটু শখ নিয়ে জানতে চাইবো সাবির আপুর কাছে। আপনি আপু শেষ করবেন যেন আমার আর কিছু বলতে না হয়। শখ, ভাইয়া আপনি বলেন, আমরা শুনি। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হচ্ছে শখ, মানে একটা ওয়ার্ড যদি বলি, শখ মানে প্রেশার কমে গেছে, তাই না? তো আমরা দেখবো কিভাবে কিভাবে প্রেসার কমে। আমরা 5 লিটারের একটা মানে ইয়া করছিলাম, গল্প বলছিলাম, আমাদের শরীরে 5 লিটার একটা গল্প আছে। তো আমাদের শরীরে, যদি আমি মোরললেস হয়, কিন্তু আমি ধরে নিলাম আমাদের শরীরে 5 লিটার ব্লাড আছে, তাহলে 5 লিটার ব্লাড আল্লাহ কেন দিছে? আমাদের বডির বডির দরকার তাহলে কত লিটার হবে? 5 লিটারই নাকি? বেশি দরকার হলে বেশি দিত, কম দরকার হলে কম দিত। যাদের বেশি দরকার তাদের আল্লাহ বেশি দিছে, যাদের কম দরকার তাদের হয়তো কম দিচ্ছে। তো ইনিশিয়ালি 5 লিটার ব্লাডই আমাদের জন্য সবার দরকার। তাহলে প্রত্যেক মিনিটে এই 5 লিটার ব্লাড হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের জন্য দরকার। তাহলে প্রত্যেক মিনিটে এই 5 লিটার ব্লাড সেলে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? হার্টের। 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 তাহলে হার্টে প্রত্যেক মিনিটে তার কার্ডিয়াক আউটপুট কত লিটার হবে? 5 লিটার। পাঁচ পাঁচ লিটার। লিটার ওকে, তাহলে হার্টে তো এই প্রত্যেক মিনিটে কতবার কন্ট্রাকশন করে? ফিক্স রেট যদি বলি, একবার ফিক্স রেট কতটা? 72। 75। 72। 72, ঠিক আছে, আবার ধরেন 75। তাহলে 72, অথবা একজন বললেন 75, তাহলে 72টা বিট দিয়ে বা 72টা কন্ট্রাকশন করে 5 লিটার ব্লাড 5,000 ml পাঠাচ্ছে। তাহলে প্রত্যেক কন্ট্রাকশনে কত এমএল হয়? দেখেন তো কত এমএল হয়। অ্যাপ্রক্সিমেটলি 70 ml, অ্যাপ্রক্স। দেখেন হয় কিনা, হুম। হয়েছে? হুম, 70, হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্রক্স 70। তাহলে আমাদের একটা কন্ট্রাকশনে যে 70 ml পাঠায়, এই টার্মিনোলজিটার নাম কি? স্ট্রোক ভলিউম। স্ট্রোক স্ট্রোক ভলিউম। ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম মিনিটে, বলে স্ট্রোক ভলিউম পার, মানে পার কন্ট্রাকশনে স্ট্রোক ভলিউম 70 ml। তাহলে এরকম 70 বার স্ট্রোক করে, তাহলে 5,000 ml গেল। তাই 5,000 ml যে আপনার লেফট ভেন্ট্রিকল থেকে এসে ইজেকশন করতেছে, তাহলে 5,000 ml পাঠানোর মতো ব্লাড থাকতে হবে না এখানে? হুম। জি। আসবে কোত্থেকে? লেফট ভেন্ট্রিকলে কোত্থেকে আসবে? বডি। লেট তারপর বডি অ্যাট্রিয়াম থেকে থেকে। আসবে? বডি থেকে আসবে? রাইট এট্রিয়াম, মানে লাংস থেকে আসতেছে। লাংস লেট থেকে। অ্যাট্রিয়াম থেকে, লাংস থেকে তাহলে আসবে লেফট ধর, হ্যাঁ, অ্যাট্রিয়াম। আমরা একটা একটা করি আগে। লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, তাহলে মিনিটে 5 লিটার ব্লাড আসবে। লেফট এট্রিয়াম কোত্থেকে আসবে? লাংস থেকে। লাংস। লাংস থেকে। লাংসে 5 লিটার ব্লাড কই কই থেকে যাবে? রাইট ভেন্ট্রিকল। রাইট রাইট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে। রাইট ভেন্ট্রিকল থেকে আসবে রাইট এট্রিয়াম থেকে। রাইট এট্রিয়াম কোত্থেকে আসবে? সারা বডির ভেনাস রিটার্ন হবে। বুঝতে পারছি? খুব সিম্পল হিসাব। তাহলে ভেনাস রিটার্ন মিনিটে 5 লিটার, তাই না? জি। পালমোনারি সার্কুলেশন মিনিটে 5 লিটার। 5 লিটার। ইস্টেমিক সার্কুলেশন মিনিটে 5 লিটার। কার্ডিয়াক আউটপুট 5 লিটার। ঠিক আছে না? এই হচ্ছে 5 লিটারের একটা ফ্যাক্ট। এখন আমরা দেখবো 5 লিটার ব্লাড থেকে, ধরেন আপনার 2 লিটার ব্লাড কমে গেছে। যে কোনো ভাবে আপনি কমাইতে পারেন, ডিহাইড্রেশন কমাইতে পারেন, হিমোরেজ কমাইতে পারেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেভাবে হোক আপনি হয়তো কমাই ফেলছেন আর কি। ঠিক আছে, অথবা বেশি পানি বেরিয়ে গেছে ইউরিন দিয়ে, যার কারণে আপনার ব্লাড হিমো কনসেন্ট্রেশন হয়ে 3 লিটার হয়ে গেছে। তাহলে এই যে ব্লাড কমে গেছে, এই কমে গেলে পেশেন্টের যদি শক ডেভেলপ করে, বিপি কমে যায়, তাহলে ওই বিপি কমার কারণটা কি? মলিকুলার প্যাথোলজি কোনটায়? হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক। হাইপোভলিউমিক। তাহলে এটা হচ্ছে হাইপোভলিমিক শক। তাহলে আমরা একটা একটা করে ট্রিটমেন্ট বলে যাই, যেটা আমাদের পরবর্তীতে আর আলোচনা করা লাগবে না। তাহলে হাইপোভলিমিক শকের চিকিৎসা দিতে হবে কি? ফ্লুইড। ফ্লুইড। আন্ডারলাইং কজ। সেটা যদি ব্লাড লস হয় আনপ্লাগ। তাহলে ব্লাড, যদি ফ্লুইড লস হয়ে বলে সেটা ফ্লুইড। ক্লিয়ার? হুম। আন্ডারলাইং কজ আমরা ওইটা আলোচনা করছিলাম, ডাইনামিক ফ্লুইড চ্যালেঞ্জ, তাই না? হুম। ফ্লুইড, আপনার যদি ব্লাড লস হয়, ফ্লুইড দিলে বিপদ, বেশি ফ্লুইড দিলে। Okay. আরেকটা গল্প বলি। তা এই লেকচারটার পরে আমার সাথে একজন গল্প শেয়ার করছে একটা ভাই। পালমোনারি ইডিমা ছিল একটা পেশেন্টের।
হ্যাঁ, পালমোনারি ইডিমা ডেভেলপ করছিল এবং পেশেন্টের বিপি পাওয়া যাচ্ছিল না, ভলিউম লস হয়েছিল। ওই পেশেন্টকেও 500 ml ব্লাড দেওয়া হয়েছে, পেশেন্ট ভালো গুড রেসপন্স করছে। ঠিক আছে, তো ওটা দিয়েছিল তার নিজের মানে এই পড়াশোনা থেকে। ওটা দেওয়ার সময় অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলতেছিল, কিন্তু এটা দেওয়ার পরে পেশেন্ট কিন্তু রেসপন্স করছে। ঠিক আছে, ডাইনামিক ফ্লুইড চ্যালেঞ্জে পেশেন্ট বেটার ফিল করছে। ঠিক আছে, ওটা এই জন্যই বললাম যে এটা আসলে দারুণ একটা কনসেপ্ট। তারপরে আপনি আসেন, এখন ফ্লুইড ঠিক আছে, তো 5 লিটার জায়গা ঠিক আছে, কিন্তু হার্টে ঠিকঠাক ভাবে 5 লিটার ব্লাড বডিতে পাঠাতে পারতেছে না, তাহলে শক হবে না? হুম। তাহলে হ্যাঁ, হবে। ওটা কোন কারণে? আন্ডারলাইন প্যাথোলজি কার্ডিওজেনিক কোথায়? শক। কার্ডিওজেনিক শক। তাহলে কার্ডিওজেনিক শকের কত কত কারণ হতে পারে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে না? হুম। ইসচেমিক হার্ট ডিজিজ, অনেক জায়গায় অ্যাকুট ভেন্ট্রিকুলার করোনারি সিনড্রোম, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া, মানে অ্যাকুট করোনারি সিনড্রোম একবারে বলে দিলাম, অ্যারিথমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাই না? সব একসাথে শেষ। এখন আসেন, এটার চিকিৎসা আমরা আলাদা করে পড়বো, সমস্যা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে একটা পেশেন্টের ব্লাড ভলিউম ঠিক আছে, তার হার্ট ফাংশনিংও ভালো, কিন্তু যে যাওয়ার যে রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা অনেক অনেক জায়গায় ব্যারিকেড দেওয়া আছে, তাহলে পেশেন্টের কি হবে? শক ডেভেলপ করবে, অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ শক। বিভিন্ন জায়গায় অবস্ট্রাকশন হতে পারে, তাই না? সেটা আমরা আলোচনা করলাম। ধরেন অবস্ট্রাকটিভ শকের চিকিৎসা তাহলে কি হবে? ফ্লুইড দিবেন, এনোট্রপ দিবেন, ক্রোনোট্রপিক দিবেন, লাভ আছে কোনো? কি চিকিৎসা করতে হবে? অবস্ট্রাকশন দূর করতে হবে। অবস্ট্রাকশনে ঠিক করতে হবে। যদি অ্যাওর্টিক স্টেনোসিসের কারণে এটা ঠিক করতে হবে। যদি আপনার আর কোয়ার্টেশনের কারণে ওটা ঠিক করতে হবে। আদার্স যদি আরো কোনো অবস্ট্রাকটিভ কোনো ডিসঅর্ডার থাকে, তাহলে কি করতে হবে? ওটা ঠিক করতে হবে, তাই না? একদম আন্ডারলাইন প্যাথোলজি খুঁজতে হবে। এখন আরেকটা প্যাথোলজি আসে। এখন ধরেন 5 লিটার ব্লাড ঠিক আছে, হার্ট ঠিক আছে, সার্কুলেটরি মানে রাস্তাগুলোও ঠিক আছে, কিন্তু এখন ধরেন উম মানে ইয়ে হয়ে গেছে, ভেসেলের ক্যাপাসিটি 5 লিটার তো ছিল, ভেসেলের ক্যাপাসিটি বেড়ে গেছে। তাহলে ওটা ওটা কোন কারণে শক ডেভেলপ করছে? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউশনের ঝামেলা হয়েছে, এই ডিস্ট্রিবিউশনের কারণে শক ডেভেলপ করছে। তাহলে ডিস্ট্রিবিউশনের শকের মধ্যে আর কি কি থাকতে পারে? ডিস্ট্রিবিউশনের ভিতরে কি কি আসতে পারে? ভেসোডাইলেশন হয়ে গেছে কোনো কারণে। ভেসোডাইলেশন হয়েছে, তাহলে ভেসোডাইলেশন কোন কারণে হতে পারে? একটা আইডিয়াল কজ, যেটা সেপসিস। সেপসিস। হ্যাঁ, সেপসিস। সেপসিস। একবার এটা প্রথমে মাথায় রাখতে হবে, সেপসিস। ডিস্ট্রিবিউটিভ শকের প্রথম যে কজটা মাথায় আসবে সেটা কি? সেপসিস। সেপসিস। আর কি হতে পারে? নিউরোজেনিক শক হতে পারে না? এই যে নিউরোজেনিক। অ্যানাফাইলিক্সিস, তারপর নিউরোজেনিক শক হতে পারে না? হতে পারে। ঠিক আছে, ওকে। আর কি আরো কোনো শক আছে? শক বাকি রয়েছে কোনটা? শক বাকি আছে? না, 5টা শেষ হাইপোভোলেমিক, ভাইয়া, 5টা শেষ। হ্যাঁ, হাইপোভোলেমিক, 5 ধরনের কার্ডিওজেনিক, শেষ ভাইয়া। অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ। আর কোনো নাই? আচ্ছা, ঠিক আছে। সেপটিক শকটাই তো ডিস্ট্রিবিউটিভ শক, হ্যাঁ, তাই না? ডিস্ট্রিবিউটিভ শকের মধ্যে পড়বে। হ্যাঁ, অ্যানাফাইলেক্সিস, নিউরোজেনিক শক, সেপসিস শক, এন্ডোক্রাইন শক, সব ডিস্ট্রিবিউটিভ শকের ভিতরে চলে আসবে। ঠিক আছে, হুম। ওকে। এখন আসেন আমাদের প্যাথোলজিতে। প্রথম কথা হচ্ছে, এই যে কার্ডিওজেনিক শকের কথা বলতেছি, তাহলে কার্ডিওজেনিক শকে প্রথম কথা হচ্ছে হার্ট দুর্বল। হার্ট যদি দুর্বল হয়, তাহলে হার্ট ঠিকভাবে পাম্পিং করতে পারবে না। তাহলে ওখানে সেম যদি বলি, হার্ট ফেলোরে হার্ট দুর্বল হয় না? যদি ডিকম্পেন্সেটেড হয়, হার্ট দুর্বল হয়। অথবা হুম আমি হুম। বলছিলাম হার্ট ফেলোরের প্রধান কারণ কি? হার্ট ফেলোরের মেইন কজ কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বলছিলাম না? মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। হুম। তো আমি বলছি না যে ম্যাক্সিমাম হার্ট ফেলোর রোগী দেখবেন ফার্স্ট অনসেট করোনারি যদি হয়, আর্টারি ডিজিজ। হ্যাঁ। করোনারি আর্টারি ডিজিজের কমপ্লিকেশন নিয়ে আসছে। এটা খুবই ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, তাই না? ওকে, তাহলে এখন আমি ধরেন, এটা হচ্ছে হার্ট। এখন আমি ছবি বলি, এটা ধরেন হার্ট। হার্ট থেকে নর্মালি পাম্পিং করে আমি মেজর সিস্টেম গুলা এখানে ইনভলভমেন্ট করছি। এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ইন্টেস্টাইন, এটা হচ্ছে এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে ইন্টেস্টাইন। মেজর জায়গায় ব্লাড সাপ্লাই হচ্ছে। তাহলে এখন হার্টে যদি দুর্বল থাকে, হার্ট উইক, হার্ট যদি উইক থাকে, তাহলে আমাদের মেজর এর কি হবে? হাইপোপারফিউশন হবে না? জি। হুম। হাইপোপারফিউশন হবে। তাহলে যদি একটা পেশেন্টের কার্ডিওজেনিক শক হয়, কোন লটা স্টিমুলেন্ট করে সেটা বলেন? ফ্র্যাঙ্ক স্টার্নিং। ফ্র্যাঙ্ক স্টার্লিং না। স্টার্লিং লস। লটা কি ছিল? উইদিন দ্য ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল লিমিটের লিমিট। মাঝখানে ভলিউম যতক্ষণ বাড়বে ততক্ষণ পর্যন্ত হার্ট হচ্ছে ফোর্স অফ ডাইলেশন, কন্ট্রাকশন বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন ফোর্স বাড়বে। অফ কন্ট্রাকশন বাড়বে। যত হার্ট ব্রেথ ভেন্ট্রিকল যত স্ট্রেস হবে, তত কন্ট্রাকশন বাড়বে। চেষ্টা করবে বডি কম্পেনসেট করার চেষ্টা করতেছে, তাই না? সুতরাং এই যে হার্ট ফেলিওর ডেভেলপ করছে কার্ডিওজেনিক শকে, তাহলে আমার হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে আমার হচ্ছে পেশেন্ট
মানে বডি কম্পেনসেট করার চেষ্টা করতেছে কার্ডিয়াক আউটপুট বাড়ায়া। তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়াইতে হলে আমি বলছিলাম যে কম্পেনসেটের ক্ষেত্রে সিম্পেথেটিক ড্রাইভ আসে তো নাকি? আসে। সিম্পেথেটিক ড্রাইভে এক হচ্ছে ইউরিন প্রোডাকশন কমাই দিল, যার কারণে ফ্লুইড বাড়তেছে, রেড ভেন্ট্রিকুলার স্ট্রেস আউট হচ্ছে। খেয়াল করেন, রিকল করেন, ঠিক আছে তো? এভাবে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়তেছে। কি ভুলে গেছেন নাকি, না আবার বলতে হবে? না, ঠিক আছে, ওকে। আরেকটা কারণ বলছিলাম না যে বেজো কনস্ট্রিকশন হয়, যার কারণে হার্টের উপরে মানে আপনার এন্ডাস্ট্রিয়াল ভলিউম যদি বেড়ে যায়, ধরেন আপনার আর্চ হবে ওটা ডিসেন্ডিং ওটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে সিম্পেথেটিক ড্রাইভে, তাহলে এন্ডাস্ট্রিয়াল ভলিউম বেড়ে যাবে না, মানে হ্যাঁ কার্ডিয়াক বাড়বে। আউটপুট কমে যাবে না? তাহলে যদি এই এন্ডাস্ট্রিয়াল ভলিউম বেড়ে যায় তাহলে আবার স্ট্রেস অনেক বেশি, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে না? বাড়বে। বাড়বে। মানে এটা এই জন্য আমি বুঝাইলাম। তার মানে এই যে কার্ডিওজেনিক শকে আমার পেরিফেরাল যে ভেসেল গুলো আছে, ভেসেল কি হবে, ডাইলেশন হবে না কনস্ট্রিক্টেড হবে, এটা হচ্ছে জানা দরকার। কনস্ট্রিক্টেড হবে। কনস্ট্রিক্টেড আমাদের মেজর অর্গানে সার্কুলেশন যাবে, মাইনর যেগুলোতে খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলোতে কি হবে, সার্কুলেশন কমে যাবে, তাই না? এই এই জন্য কিডনিতে কিন্তু হাইপোপারফিউশন হয়, ব্রেনে মোটামুটি ভালোই পারফিউশন হয়, ইন্টেস্টাইনে হাইপোপারফিউশন হয়, কারণ সব বডি রিটার্ন করতে চায়, হার্টে পাঠাতে চায় বেশি বেশি, যেন আবার বেশি বেশি ব্লাড আসতে পারে। তাইলে একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই যে কার্ডিওজেনিক শক হইলো, তাহলে আমি প্রিডোমিনেটলি আমার কি ইফেক্টটা দিতে হবে, মানে আমার ইফেক্টটা কি লাগবে সেটা বলেন। এখানে আমার কি ইফেক্ট লাগবে? একটা হচ্ছে কার্ডিয়াক বেসোডাইলেশন, আউটপুট মেনটেন কার্ডিয়াক করতে আউটপুট হবে। বাড়াইতে হবে, মেনটেন করতে হবে, মানে হার্টের ইনোট্রপ দিতে হবে, ক্রোনোট্রপ আর ইনোট্রপ দিতে হবে, হার্ট রেট বাড়াইতে হবে, ফোর্স অফ কন্ডাকশন বাড়াইতে হবে, এবং হার্টেরও সুস্থ রাখতে হবে। হার্টে অলরেডি ধরেন দুর্বল, কিন্তু হার্টের আমি তো বেশি কাজ করাতে পারবো না, হার্টের একটা হ্যাঁ। অপটিমাম কাজ করাইতে হবে যে সেও বেঁচে থাকবে, আবার বডির অর্গানও বেঁচে থাকবে। এটাই আমার টার্গেট না? হুম। আর যে পেরিফেরি যে বেজো কনস্ট্রিকশন হয়ে গেছে এগুলো কি করতে হবে? হার্টে কন্ট্রাকশন করে লাভ আছে যদি বেজো কনস্ট্রিকশন থাকে? না। তাহলে কি করতে হবে? অর্গানের যে হ্যাঁ। ভেসেল গুলো আছে এগুলোর কি ওগুলো করতে হবে? ডাইলেট করতে ডাইলেট। হবে। তাহলে আমার দুইটা দেন কার্ডিওজেনিক শকে আমার দুইটা টার্গেট ফিল আপ করতে হবে। এক হচ্ছে আমার যে মেজর অর্গান গুলোতে যে ব্লাড সাপ্লাই হচ্ছে এই ভেসেল গুলো ডাইলেট করতে হবে, এবং হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াইতে হবে। এখানে একটা মজার ব্যাপার আছে, ভেসেল যদি ডাইলেট হয় হার্টের কন্ট্রাকশন বাড়াইলো হার্টের ইফেক্ট, হার্টের উপরে চাপ কমে যাবে না? আর রাস্তা একটুটা বড় হয়েছে, বুঝলেন নাই? হ্যাঁ রাস্তা একটু বড়, ধরেন এই যে এটা কনস্ট্রিকশন ছিল, এটা কনস্ট্রিকশন ছিল, এটা কনস্ট্রিকশন ছিল, এই যে হার্ট কন্ট্রাকশন করবে তার হার্টের উপর চাপ বেশি লাগবে না? আর চিপার ভিতর দিয়ে ব্লাড পারফিউশন করতে হুম। সব চাপটা হ্যাঁ। হার্টের উপরে, তাহলে আমি কি করলাম, একটু বেশি ডাইলেশন করে দিলাম আগের মতো, আর হার্টেরও কন্ট্রাকশন বাড়াচ্ছি, তাহলে কি হবে, হার্টও ঠিক থাকলো, আমার ভেসেল গুলো কি হলো, পারফিউজ হলো। এখন আসে মজার ব্যাপার, এখানে আমরা দুই ধরনের ড্রাগ ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ডোবোটামাইন, একটা হচ্ছে ডোপামিন। দুই ধরনের ড্রাগ, ওদের ডোপামিন দিয়ে আমরা চিকিৎসা করাতে পারি, যেটা আপনারা পড়েন আর কি, ডোপামিন দিয়ে আমরা কার্ডিওজেনিক শকে, কেন অ্যাড্রিনালিন দিয়ে না, এটা আমরা আলোচনা করবো এখানে। প্রথম কথা হচ্ছে ডোপামিনের তিনটা ডোজ আমি বলছিলাম, উম, আহ, একবারে লো ডোজ যেটা 1 থেকে 2 মাইক্রোগ্রাম/ml/মিনিট, যদি ডোপামিন আমরা দিই, আমি কি বলছিলাম সবচেয়ে কম ডোজে কি কেমনে কাজ করে মনে আছে? সবচেয়ে কম ডোজে ডোপামিন হচ্ছে বেসোডাইলেশন করে, ভেসেল ডাইলেট করে। তাহলে খেয়াল করে দেখেন আমি প্রথম কি করলাম, একবারে অল্প ডোজে ডোপামিন দিলাম, তাহলে অর্গান রিলেটেড যে ভেসেল গুলো আছে আগে যে কনস্ট্রিক্টেড হয়েছিল এগুলো ডাইলেট হবে না? আমি আগে হ্যাঁ। রাস্তা বানাইছি, আমি আগে রাস্তা ফাঁকা করছি, পেরিফেরাল ডাইলেশন হবে। পেরিফেরাল ডাইলেশন হবে, আমি আগে রাস্তা ফাঁকা করলাম, মানে অর্গানের ভিতরে ব্লাড যাওয়ার রাস্তা ফাঁকা করছি। তারপরে আমি প্রথম লো ডোজ দিলাম, আস্তে আস্তে আমি টেপারেট করে মডারেট ডোজে চলে গেলাম। মডারেট ডোজে যখন যায় তখন সে ইনোট্রপ হিসেবে কাজ করে। ইনোট্রপ মানে কি? ফোর্স অফ কন্ট্রাকশন Force of বাড়বে। contraction, এবং ক্রোনোট্রপ হিসেবে কাজ করে। ক্রোনোট্রপ মানে কি? হার্ট রেট বাড়ছে। হার্ট রেট। ঠিক আছে? এখন দেখেন, তাহলে প্রথম একবারে লো ডোজ দিয়ে শুরু করছি, ভেসেল ডাইলেট করলাম অর্গান রিলেটেড ভেসেল গুলো, তারপর একটু মডারেট ডোজ দিলাম, হার্টে কন্ট্রাকশন করে ভালো পারফিউজ হচ্ছে, কারেকশন হচ্ছে, আপনার কার্ডিওজেনিক শক কারেকশন হবে। হ্যাঁ। হ্যাঁ, জি। ঠিক আছে, ওকে। এটা ডোপামিনের অবস্থা গেল। এখন ডোবুটামাইনের কথা বলি। ডোবুটামাইন কিন্তু এটা কিন্তু সিম্পেথেটিক ড্রাগ না। ডোবুটামিনের মেকানিজম অফ অ্যাকশন কি? বিটা অ্যাগনিস্ট। এটা বিটা অ্যাগনিস্ট ড্রাগ, মানে অন কাইন্ড অফ সিম্পেথেটিক ড্রাইভ দিবে, কিন্তু সে হচ্ছে রিসেপ্টর স্পেসিফিক, সে বিটা অ্যাগনিস্ট। আরো যদি মলিকুলার বলি, সে কোন অ্যাগনিস্ট? বিটা 1 অ্যাগনিস্ট, বিটা 1, নট বিটা 2। বিটা 2 খুবই মাইনর ইফেক্ট দেয়, যদিও ইফেক্ট দেয়, কিন্তু টিপিক্যালি এটা বিটা 1 অ্যাগনিস্ট। বিটা 2 অ্যাগনিস্ট আমরা যেগুলো পড়ছি কোনগুলো এগুলা? ওই যে আমাদের অ্যাজমাটিক ড্রাগ, তাই না? সালবিটামল। সালবুটামল। সো এটা মেইনলি হচ্ছে বিটা 1 ড্রাগ। তাহলে দেখেন বিটা 1 কই থাকে? বিটা 1 থাকে কোথায়? হার্টে থাকে। হার্টে হার্টে। হার্টে, হার্টে। সেকেন্ডে বলে ফেলতে হবে,
বিটা ওয়ান থাকে হচ্ছে হার্টে। এখন দেখেন আপনি যদি কার্ডিওজেনিক শক থাকে, আমি যদি খেয়াল করে দেখলাম যে পেরিফেরিতে, ধরেন ইনিশিয়ালি আসছে পেরিফেরিতে এত বেজো কনস্ট্রিকশন, আমি পালস ভালো পাচ্ছি, একটু ওয়ার্ম পাচ্ছি, তাহলে আশা করা যায় না যে ও মোটামুটি ভালোই আছে পেশেন্ট নাকি? যদি পেরিফেরাল পালস যদি পাওয়া যায়, ধরুন আপনি একবার পপলিটিয়াল আর্টারি অথবা ডলাস মানে ডরসাল স্পেডিস আর্টারিতে আপনি ভালো পালস পাচ্ছেন, তার মানে কি বেজো কনস্ট্রিকশন কি হয়েছে পেরিফেরিতে খুব একটা? না। না। হয় নাই। তাহলে শুধু কার্ডিওজেনিক শক ডেভেলপ করছে, হার্টেরই প্রবলেম, তাহলে আমি একবার ডেফিনিটিভ আমি ডোবুটামাইন দিলাম। ডোবুটামাইন দিলে কাজ করবে না? কাজ করবো। কাজ করবে। হ্যাঁ, তাহলে এটাতে আমি শক, কার্ডিওজেনিক শকে ব্যবহার করতে পারি। দেখেন তো হার্ট ফেলিওর এটা ব্যবহার করতে পারি না আমি? পারি। হার্ট ফেলিওর কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং এটাতে মাইল্ড বিটা টু ইফেক্ট আছে, তাহলে যদিও কিছু বেজে কনস্ট্রিকশন থাকে তাহলে তখন আমার ওইটাও হেল্প করবে না? করবে। করবো। অ্যাড্রিনালিন কেন দিব না, এটা একটা মজার ব্যাপার। আমি বলছিলাম আমাদের যে অ্যাড্রিনার্জিক মানে সিম্পেথেটিক কাজ করে কোন কোন রিসেপ্টরের উপরে? আলফা অ্যাড্রিনার্জিক এবং বিটা অ্যাড্রিনার্জিক। অ্যাড্রিনার্জিক মানে অ্যাড্রিনালিন, তার মানে সিম্পেথেটিক, মনে আছে তো? ওকে, তাহলে আলফা ওয়ান আর আলফা টু বললাম না, দরকার নেই আমাদের, বিটা ওয়ান বিটা টু এগুলো তো আমাদের সিম্পেথেটিক রিসেপ্টর নাকি? ভুলে গেছেন আবার? সিম্পেথেটিক বলার পরে তো আবার, আচ্ছা সিম্পেথেটিক মানে কি অ্যাড্রিনার্জিক না নাকি? হুম। হ্যাঁ। জি 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 অ্যাড্রিনার্জিক কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে? আলফা অ্যাড্রিনার্জিক আর বিটা অ্যাড্রিনার্জিক। হুম। তাহলে জি আলফা অ্যাগনিস্ট এবং বিটা অ্যাগনিস্ট মানে অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট, তার মানে সিম্পেথেটিক অ্যাগনিস্ট। হুম। জি। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আলফা মানে আলফা ওয়ান, বিটা ওয়ান মানে বিটা ওয়ান এবং বিটা টু, তিনটা রিসেপ্টর নিয়ে আলোচনা করি। অ্যাড্রিনালিন আমি বলছি আলফা টু কই গেল? আলফা টু দরকার নাই, আছে আলফা টু, আলফা টু আমাদের এখানে লাগতেছে না আর কি। ঠিক আছে, আচ্ছা। এই জন্য আমি আমাদের সুবিধা অনুযায়ী আমরা আলোচনা করতেছি। অ্যাড্রিনালিন হচ্ছে অল রিসেপ্টর, আমি বলছিলাম, রিকল করে। জি অ্যাড্রিনালিন জি জি অল রিসেপ্টর, তার মানে অ্যাড্রিনালিন কোথায় কাজ করবে? আলফা ওয়ান বিটা বিটা এটা টু। 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 এখন বলেন আলফা ওয়ানে যদি, আলফা ওয়ান কোথায় থাকে? ভেসেল। ভেসেলে। আলফা বলছিলাম এই ভেসেলের মধ্যে কোন কোন রিসেপ্টর? আলফা ওয়ান বিটা টু। আলফা ওয়ান বিটা টু। তাহলে এই যে আলফা ওয়ান বিটা টু থাকে, তাহলে আলফা ওয়ান যদি আপনার এগনিস্ট অ্যাড্রিনালিন দিলেন, তা আলফা ওয়ান যদি, আলফা ওয়ানে কি করে, বেজো কনস্ট্রিক্টর না ডাইলেটর? কনস্ট্রিকশন। কনস্ট্রিক্টর। বেজো কনস্ট্রাক্টর। কনস্ট্রিক্টর। তাহলে দেখেন আপনার বেজো কনস্ট্রিক্টর থাকলে হার্টের উপরে বেশি চাপ পড়বে না ব্লাড পাস করতে। হুম। হ্যাঁ। হ্যাঁ। ধরেন এখানে আলফা ওয়ান আছে, তা এই আলফা ওয়ান যদি এখন বেশি বেশি কাজ করে তাহলে বেজো কনস্ট্রিকশন হয়ে যাবে না এটা? হুম। হুম। তাহলে হার্টের উপর চাপ বাড়তেছে না কমতেছে? বাড়বে। বাড়তেছে। কার্ডিওজেনিক শক, হার্ট তো এমনি দুর্বল আছে, আপনি কারো প্রেসার দিবেন তারে? না। 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 তাহলে এটা আমার কি ওয়াইজ ডিসিশন হবে? না। না। কিন্তু কখন দিব আমি কার্ডিয়াক অ্যারেস্টে, ওটা আমরা আসতেছি পরে যে কেন কার্ডিয়াক অ্যারেস্টে আমরা দিব, এবং কার্ডিয়াক অ্যারেস্টে কেন নন নন অ্যাড্রিনালিন দিব না, ওটাও আলোচনা আসবে। ওকে, তাহলে কার্ডিওজেনিক শক ক্লিয়ার? জি। ঠিক আছে, ওকে। এবং আরেকটা মজার ব্যাপার এখানে আছে, ওটা আসলে বলতে চাই নাই, বলে দিই, সেটা হচ্ছে ডোপামিন হার্টেও থাকে। হার্টে ডোপামিন রিসেপ্টর থাকে না? পড়ছিলাম কিন্তু, দেখেন খেয়াল করেন ফার্মাকোলজিতে। তো সে নিজেরও কিছু করোনারি ডাইলেশন করে তার নিজের খাবার বাড়াবে, এই যে এখানে হার্ট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। অথবা ধরেন হার্ট ফেলোর হচ্ছে, সেটা যদি মাইকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণে হয়, এবং সেটা যেহেতু ব্যাসেলের ডিসঅর্ডার, আশা করা যায় না ছোট ছোট ভেসেল ব্লক হয়ে গেছে, এই জন্যই তো এমআই হয়েছে নাকি? হুম। তাহলে ওই ভেসেল যেটা ব্লক হয়ে গেছে, এটা যদি আরেকটু ডাইলেট করে দেয়, তো ওই ব্লকের চিপা চাপা দিয়ে কিছু পারফিউজ হবে না কার্ডিয়াক মাসেল? হবে। তো এই জন্যই হবে। ডোপামিন কি করে, ওই যে লো ডোজে দিলে করোনারি ভেসেলও কিছুটা ডাইলেশন করে, তখন খাবারটা একটু ভালো পায়। বুঝতে পারছি? ওকে, সিম্পল, শেষ, এত বেশি কিছু লাগবে না। এখন আসেন সেপসিসে। এখন বলেন সেপসিসের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? এটা কোন শকের মধ্যে পড়ছে? ডিস্ট্রিবিউটিভ। 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 ডিস্ট্রিবিউটিভ শক কেন হয়েছে? ভেসেলের ক্যাপাসিটি বেড়ে গেছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ভিজুয়ালাইজেশন। ভেসোডাইলেশন, ভেসোডাইলেশন হয়েছে, পেরিফেরাল ভেসোডাইলেশন। পেরিফেরাল ভেসোডাইলেশন হয়েছে। তাইলে মেইন কথা হচ্ছে আমার, তাহলে আন্ডারলাইং প্রবলেমটা হচ্ছে ভেসেল ডাইলেশন হয়েছে। তাহলে আমার কি করতে হবে? কনস্ট্রিক্ট ভেসেলকে করতে স্ট্রিক্ট হবে। করে দিতে হবে। কনস্ট্রিকশন করতে হবে। আমি বলছিলাম যে অ্যাড্রেনালিন কোথায় কোথায় কাজ করে? অল রিসেপ্টর। অল। এখন আসেন আমি বলছিলাম, রিকল করেন যে সেপসিসে নন অ্যাড্রেনালিন ইজ আ গুড ড্রাগ। নন অ্যাড্রেনালিন মনে আছে? কোন একটা লেকচারে বলছিলাম কিন্তু। আসেন কেন, অ্যাড্রেনার্জিক হচ্ছে অল রিসেপ্টর, আলফা ওয়ান বিটা ওয়ান বিটা টু। আলফা ওয়ান আর বিটা টু থাকে বেসেলে, তাই তো? হুম। জি। আপনি অ্যাড্রেনালিন দিলেন, অ্যাড্রেনালিন দিলে
অল রিসেপ্টর তো আলফা 1 আছে বিটা 2 আছে, দেখেন তো বেসেলের অবস্থা চেঞ্জ হবে কোনো? সাম্যাবস্থা। না, সাম্যাবস্থা। অ্যাড্রিনালিন দেন তাহলে সাম্যাবস্থা হয়ে যাবে। যদি আলফা 1 এর উপর ইফেক্ট একটু বেশি, একটু হয়তো বেজো কনস্ট্রিকশন হবে, কিন্তু আপনার ডিজায়ার কোন ইফেক্ট হবে? না, হবে না, না। এখন আসে নন অ্যাড্রিনালিন। নন অ্যাড্রিনালিনের কোন রিসেপ্টরের ইয়া নাই, ফাংশন নাই বলছিলাম, এটাও বলছিলাম নন বিটা অ্যাড্রিনালিন। 2। বিটা বিটা এই যে এখন এখন আপনি বলতে পারেন এখন আলফা 1 প্লাস বিটা 1, বিটা 2 নাই। এখন এই যে দেখেন বিটা 2 নাই, শুধু আলফা 1 এর উপর আলফা 1 অনেক বেশি কাজ করতেছে। এখন বলেন ব্যাচেলর অবস্থা কি হবে? বেসে কনস্ট্রাকশন হবে। আপনার ডিজায়ার ইফেক্ট পাচ্ছেন? হ্যাঁ। সিম্পল হ্যাঁ কনসেপ্ট। তাহলে সেফ চেক যদি হয় তাহলে কোন ড্রাগ দিতে হবে আমাদের? নরএড্রেনালিন। সিম্পল, নর্নাল সিম্পল হিসাব। ঠিক আছে, খেলা শেষ। ওকে, আর কোনটা বাকি আছে? ও, ইয়াতে কার্ডিয়াক অ্যারেস্ট। এখন কার্ডিয়াক অ্যারেস্ট আসেন। কার্ডিয়াক অ্যারেস্টের প্যাথোলজিটা কি? না কার্ডিয়াক অ্যারেস্ট না, মানে অ্যানাফাইলাক্সিস, সরি কার্ডিয়াক অ্যারেস্ট একই রকম, ওইটা অ্যাড্রিনালিন দিব কারণ ওই হার্টের উপর ইনোট্রোপ কাজ করবে, ওটা আমার একই রকম চলে আসছে। অ্যানাফাইলাক্সিস না আলোচনা করবো, এটাই বলতে চাইছিলাম বারবার। অ্যানাফাইলাক্সিস, অ্যানাফাইলাক্সিস আমাদের আন্ডারলাইন প্যাথোলজিটা কোথায়? হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটি হয়। আমাদের শক ডেভেলপ করে কেমনে? যে সাইটোকাইন রিলিজ হয়, মানে বেজোডাইলেটর মিডিয়েটর রিলিজ হয়, ভেসো ডাইরেক্টেশন মিডিয়েটর আর গুলা রিলিজ হয়। সেপসিসের সাথে একটা ডিফারেন্স আছে আপনার অ্যানাফাইলাক্সিসের, ডিফারেন্সটা কোথায়? তাহলে তো একই রকম হলো, সেপসিস ও ওয়ার্ম বেসোডাইলেটর। পেরিফেরি ওয়ান পেরিফেরি, হাইপোটেনশন থাকবে, ব্রাডিকার্ডিয়া থাকবে। আরো মানে অনেক টক্সিক ম্যাটেরিয়াল। সব ঠিক আছে। আপনার যেটা বলছেন সেপসিস তো অবশ্যই ইনফেকশাস এজেন্ট দিয়ে হবে, টক্সিন আপনি পাবেন, ওয়ার্ম পেরিফেরি পাবেন, আর হচ্ছে অ্যাকিউট আপনার অ্যাকিউট। ঠিক আছে, মানলাম। এখন আমাদের আরেকটা মেজর একটা অর্গান যেটা অ্যানাফাইলাক্সিস ইনভলভমেন্ট করে, সেপসিসে করে না, ওইটা বলে। আচ্ছা ঠিক আছে ভাই, সব লাংস। ঠিক আছে। লাংস, লাংস আমাদের সেপসিসে কি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, ব্রঙ্কোস্পাজম না হয়? হয় না। না। না অ্যানাফাইলিসিস হবে, অ্যানাফাইলাক্সিস কি হয়? ওই ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে। ব্রঙ্কোকনস্ট্রিকশন। ওই একটা কারণেই আমাদের অ্যাড্রেনালিন দেই। এখন আসেন অ্যানাফাইলাক্সিস। অ্যানাফাইলাক্সিসে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ভেসোডাইলেশন মানে সেপসিসের মতো সব ফিচার, এবং সাথে কি আছে? ব্রঙ্কোস্পাজম, তাই না? হুম। সেপসিস, জি যদি আমি বলি সেপসিস প্লাস ব্রঙ্কোস্পাজম মানে কি? অ্যানাফাইলাক্সিস। সিম্পল হিসাব, আমরা সবচেয়ে নর্মাল হইতে চিন্তা করবো। এখন আসেন অ্যানাফাইলাক্সিসে নন অ্যাড্রেনালিন দিলেন আপনি। নন অ্যাড্রেনালিন মানে আলফা 1 বিটা 1। তাহলে দেখেন তো কোন কোন ইফেক্ট পাচ্ছেন, কোন কোন ইফেক্ট পাচ্ছেন না, রোগী বাঁচাতে পারবেন আপনি নন অ্যাড্রেনালিন দিয়ে অ্যানাফাইলাক্সিসে? না, না। কেন? অ্যাড্রিনালিন দিন। কেন বাঁচাতে পারবেন না? হোয়াই? কারণ বলেন। হ্যাঁ, আরো বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না? আরো বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে? কেন ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে কেন? আরো বেশি ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে কিনা জানি না, ব্রঙ্কো ডাইলেশন হবে না, কারণ বিটা 2 এর বিটা কোনো 2। ইফেক্ট। বিটা 2, হ্যাঁ। নন অ্যাড্রেনালিনের বিটা 2 ইফেক্ট আছে? না, নাই। তো নাই, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন আর দরকার নাই তো, যেটা হইছে হিস্টামিনের কারণে অ্যানাফাইলাক্সিসে, ওটাই আপনার জন্য যথেষ্ট কিল করার জন্য। বুঝলেন নাই? মানে ব্লাড ভেসেলস ডাইলেট হবে কিন্তু মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন যেটা ছিল সেটা ডাইলেশন হবে না। এটা ডাইলেশন হবে না, কারণ বিটা 2 ইফেক্ট তো নাই। অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিনের তো নো অল রিসেপ্টর, বিটা 2 টা নাই। হুম। তাহলে আপনার ব্রঙ্কো ডাইলেশন করতে পারবেন, ভেসো ডাইলেশন না, করতেছেন সবই, ভেসো কনস্ট্রিকশন করে আপনি সবই ঠিক করে ফেলছেন, কিন্তু ব্রঙ্কাস কি করছেন? আপনি সব ভালো করছেন, লাংস বন্ধ করে রাখছেন, বাঁচাইতে পারবেন? না, শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্ট হবে। তাহলে অ্যাড্রেনালিন দিলে ইফেক্টটা কি? অ্যাড্রেনালিন দিলে অ্যাড্রিনালিন অল ব্রঙ্কো রিসেপ্টর। ডাইলেশন হবে, বিটা ব্রঙ্কোডাইলেশন। 2 এর উপর কাজ ব্রঙ্কোডাইলেশন করবে। হবে। পেরিফেরি তো কাজ করবে, তাই না? পেরিফেরি তো কাজ করবে, আমাদের লাংসেও কাজ করবে। ক্লিয়ার? হুম। শেষ। আর বলেন, এখন এখন এই ডিফারেন্ট টাইপস অফ শকে আর কারো কোনো ঝামেলা আছে কিনা? আমার মনে হয় না আর কোনো ঝামেলা থাকার উচিত। আশা করি আর হ্যাঁ কখনোই ম্যানেজমেন্টটা খালি একটু রিকল করবেন, ম্যানেজমেন্টটা আমি জাস্ট একটু এক কথা হ্যাঁ এখন। একটু। হ্যাঁ, এক লাইন করে যে এটাতে এটা। প্রথম কথা হচ্ছে হাইপোভলিমিক শক, ভলিউম দিব, শেষ। ওটা আন্ডারলাইং প্যাথোলজি, ভলিউমের সমস্যা, ভলিউম দিব। যেটা ব্লাড ফর ব্লাড, ফ্লুইড ফর ফ্লুইড, শেষ। অবস্ট্রাকটিভ শক, যেখানে অবস্ট্রাকশন আছে ওখানে কি করবো আমরা? ঠিক করে দিব, শেষ। কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শক মানে হার্টের প্রবলেমের কারণে শক ডেভেলপ করছে, তাহলে হার্টরে ভালো করতে হবে প্রথম কথা। তাহলে প্রিডোমিনেন্টলি হার্টরে আমার এমন ভাবে ভালো করতে হবে যে হার্টের উপর যেন চাপও কম পড়ে, আবার হার্টে যেন এডুকেট পারফিউশনও করতে পারে। তাহলে আমি যদি রাস্তাটা একটু বড় করে রাখি আর হার্টারে চাপ দিতে বলি,
তাহলে কি হবে, হার্টে কম কাজ করে রাস্তা ফাঁকা থাকার কারণে ব্লাড পাঠাতে পারবে না অর্গানে। হ্যাঁ, হার্ট দুর্বল এবং রাস্তা শুরু করে রাখছি, তাহলে হার্টের আমি কাজ করতে দিব আবার রাস্তা শুরু, তা হার্টের উপর বেশি চাপ পড়বে না। জি পড়বে। তাহলে আমি আমি কি করব, হার্টে কাজ করবে অল্প, কিন্তু অল্প কাজে যেন রাস্তা বড় করে দেওয়ার কারণে এই অল্প কাজে কি হবে, ব্লাড গুলো পৌঁছে যাবে অর্গানে। হুম। সিম্পল। তাহলে আমার দুইটা ইফেক্ট, তাহলে ভেসেল একটু ডাইলেট করলে আমার জন্য সুবিধা, আর হার্টে পাম্পিং করলে আমার জন্য সুবিধা। হার্টে বাঁচায় রাখতে হবে আবার, তাই না? হার্টের খাউন বাড়াইতে হবে। তাহলে হুম, দুইটার সবগুলো ইফেক্ট কার সাথে মিলে যায়, ডোপামিন ডোপামিন। এবং ডোবুটামাইন। ঠিক আছে, শেষ। এখন আসেন সেপসিসে। সেপসিসে আন্ডারলাইং প্যাথোলজিটা কোথায়, ভেসোডাইলেট হয়ে গেছে। তাহলে আমার ভেসো কনস্ট্রিকশন করতে হবে তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ভেসো কনস্ট্রিক্টর কোনটা আমার, সবচেয়ে ইম্পর্টেন্ট ভেসো, আলফা। আলফা না, আমি ড্রাগের কথা বলতেছি, সবচেয়ে আচ্ছা আচ্ছা। সবচেয়ে ইম্পর্টেন্ট ভেসো কনস্ট্রিক্টর কোনটা, নরএড্রিনালিন। নরএড্রিনালিন। কারণ কি, নরএড্রিনালিন। কারণ তার নো ওর অরবিটাল বিটা টু নাই। বিটা টু নাই। তাহলে বিটা ওয়ান অনেক কাজ করবে, আলফা ওয়ান অনেক কাজ করবে, ভেসো কনস্ট্রিকশন হবে, পেশেন্ট কারেকশন হবে। আর আপনি অ্যান্টিবায়োটিক তো সব চালাবেনই, ওটা তো আছেই। ওকে, আরেকটা হচ্ছে অ্যানাফাইলিক্সিস। অ্যানাফাইলিক্সিসে দুইটা, ভেসোডাইলেটর মিডিয়েটর রিলিজ হয়, আবার ব্রঙ্কো কনস্ট্রিক্টর মিডিয়েটরও রিলিজ হয়। তাহলে দুইটা জিনিস আমাকে ঠিক করতে হবে, ব্রঙ্কোডাইলেশন করতে হবে, ভেসো কনস্ট্রিকশনও ব্যবহার করতে হবে। তাহলে দুইটার জন্য আমার সবচেয়ে আইডিয়াল ড্রাগ কোনটা, অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন। যার সব অ্যাড্রেনালিনে। আছে। অ্যাড্রেনালিনে ব্রঙ্কোডাইলেশন হবে, ভেসো কনস্ট্রিকশন হবে। যদিও ভেসো কনস্ট্রিকশন নন অ্যাড্রেনালিনের মতো হবে না, এত দরকারও নাই, আস্তে আস্তেই হোক, কিন্তু ব্রঙ্কাসও ভালো থাকুক, আস্তে 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 পেশেন্ট সেটেল ডাউন করবে। ক্লিয়ার? জি স্যার। আর কোনো ঝামেলা? অ্যাড্রেনালিনে আলফা ওয়ানও থাকে না, হ্যাঁ, থাকে। তাহলে ও এমনি কনস্ট্রিকশন করবে না। কনস্ট্রিকশন করবে তো, আমার কি কনস্ট্রিকশন করবে, ভেসেল। হুম। ভেসেল তো কনস্ট্রিকশন দরকারই আমার, আপনার অ্যানাফাইলিসিসে ভেসোডাইলেশন হয় না। সরি সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওটাই বলছিলাম। ঠিক আছে, ক্লিয়ার এটা? হুম।